প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, কারণ নারীর প্রতি নির্যাতন হামলা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এ সময় তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব বলেন। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। আন্তর্জাতিক নারী দিবস পালনে রাষ্ট্রীয় আয়োজন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এখানে বিভিন্ন কাজের মাধ্যমে সমাজে অবদানের জন্য 5 কৃতী নারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অদম্য নারী পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশে নৈরাজ্যের জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে পতিত স্বৈরাচার। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। ডক্টর ইউনূস বলেছেন, সম্প্রতি বিভিন্ন স্থানে নারীর উপর হামলা হচ্ছে, যা নতুন বাংলাদেশের স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে, তার গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। প্রধান উপদেষ্টা বলেন, যত বাধাই আসুক আমরা নতুন বাংলাদেশ করব। যত বাধাই আসুক না কেন, ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে, সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোবাক্যে নিবেদিত থাকি। আমরা নতুন বাংলাদেশ গড়বই, এই আমাদের প্রতিজ্ঞা। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের ভূমিকা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, নারীর কল্যাণে সরকার বেশ কিছু কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। সে লক্ষ্যে গঠন করা হয়েছে একটি কমিশন। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি। নুরনবী সরকার, ৭১, ঢাকা। বহির্বিশ্বে দেশকে রক্ষণশীল প্রমাণ করতে উগ্র গোষ্ঠী কাজ করছে বলে আশঙ্কা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর অংশ হিসেবে নারীর প্রতি হেনস্থায় উগ্র গোষ্ঠীর মদদ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দেশের অগ্রগতি উন্নয়নের পথে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারেও সজাগ থাকতে বলেন রিজভী। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে বলেও জানান রিজভী। এদিকে নারী দিবসে আয়োজিত র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, মব জাস্টিস, নারী নির্যাতন বন্ধ না হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে না। সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি না বদলালে বছর বছর নারী দিবসে শুধু বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অধিকার আদায় করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। নারীকে যদি আমরা ঘরের মধ্যে আবদ্ধ রাখি, সেই নারীকে যদি আমরা বন্দিশালায় রাখি, আজকের উন্নতির যুগে, আজকে অগ্রগতির যুগে যখন মানবাত্মার বিকাশের পথ, সেইখানে এই বন্দি করে রাখার কোনো মানে হয় না। কোনো উগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায়, তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। আজকে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে হেনস্থা করা হচ্ছে। মামুরের কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস। হোয়াট ইজ মব জাস্টিস? কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না?
দেশের চা শিল্পের অন্যতম কারিগর নারী শ্রমিক, অথচ সেই নারী শ্রমিকরা আজও দেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে বংশানুক্রমে তারা চা বাগানে বাস করছে। শ্রমিক নেতারা জানান, দাবি দাওয়া নিয়ে কথা বললেই ব্রিটিশ আইনে ধরিয়ে দেওয়া হয় অভিযোগপত্র। তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশে তাদের প্রত্যাশা একটি নিশ্চিত জীবন। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সবুজ চা পাতা আর কালচে তামাটে হাত, এ দ্বৈত পরশেই আজ চা শিল্প প্রতিষ্ঠিত। সেই তামাটে হাতের নারীদের তোলা চা পাতা কারখানার বৈদ্যুতিক যন্ত্রে রূপান্তর হয় হরেক রকমের চায়ে। দুটি পাতা একটি কুড়ি উঠে আসে যে নারীদের হাতের ছোঁয়ায়, সেই নারীরা আজও অধিকার বঞ্চিত। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার অভাব, আবাসন সংকট, চিকিৎসা সমস্যা আরো অনেক কিছু। তবুও তারা ঘাম ঝরাচ্ছেন চা শিল্প বাঁচাতে। ঝড় বৃষ্টি হলে আমাদের থাকার মতো রকম জায়গা নম্বর গুলাতে নাই। বৃষ্টিতে তো ভিজতেছি চা বাগানে, কিন্তু বাসায় গিয়েও ভিজতে হয়। এমনকি যে বাচ্চা নিয়ে রাতভর ঘুমাতে পারি না, কুড়ে নিয়ে বসতে হয়। দেশের ১৬৬টি চা বাগানের মধ্যে ৯২টি মৌলভীবাজারে। আর এই চা বাগানগুলোতে নিয়মিত চা শ্রম দেন ৯০,০০০ শ্রমিক, যাদের সিংহভাগই নারী। এছাড়া রয়েছে অস্থায়ী নারী শ্রমিকও। নিয়মিত শ্রমিকরা কিছু সুবিধা পান, কিন্তু অস্থায়ী শ্রমিকরা রেশন, প্রভিডেন্ট ফান্ড কিছুই পান না। লাকড়ি আনিয়ে ঘাস আনিয়ে বেচতে হয়, সংসার চলে না। ৬ বছর বা ৫ বছর হলে তাদেরকে রেশন দেওয়া হয় বাচ্চাদেরকে। যখন ১২ বছর হয় তখন রেশনটা কাটিয়ে দিতে হয়। এছাড়া চিকিৎসা ও আবাসন নিয়েও রয়েছে তাদের অভিযোগ। বাগান কর্তৃপক্ষকে বছরের পর বছর বলার পরও এসবের কোনো সমাধান পাননি তারা। পানি বোতলে রাখি, পানি খাই, কাজ করি, অথচ অনেকের মানুষের আছে প্রেসারও হয়ে যায়। সাহেব বাবুরে মারতে 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 তো টিন দিব, তো খুঁটা দিব, ওটা ওয়াল পড়ে গেলে দৌড়তে দৌড়তে তার বাদে ওয়াল দিব। এদিকে নারী শ্রমিকদের অধিকারের কিছু মৌলিক বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করলেও তেমন কোনো ফল হয় না বলে জানান মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা। বিশেষ করে বাগানে নারী চা শ্রমিকদের আলাদা শৌচাগার এবং প্রক্ষালন কক্ষ না থাকায় অসুবিধার মুখোমুখি হতে হয় তাদের। প্রসূতিকালীন সময় থাকে, তাদের প্রসূতি সময়ে ছুটি এবং ভাতা, ঔষধ, চিকিৎসা, স্যানিটেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। অল্প কিছু প্রাইমারি শিক্ষক আছে, প্রাইমারি বিদ্যালয় আছে, কিন্তু পর্যাপ্ত নাই। আমরা পিছিয়ে আছি শিক্ষা থেকে। সরকার যদি তাদের নজর না দেয়, তাহলে বেকারত্ব জীবন, যাদের বেকারত্ব জীবন, এই মহিলাদেরকে তাদের কিন্তু অভিশপ্ত জীবন হয়ে চিরকালে অভিশপ্ত জীবন থেকে যাবে। সারা দেশে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে কর্মরত চা শ্রমিকদের সংখ্যা প্রায় ১,৩০,০০০। এর মধ্যে প্রায় ৭০% উপরেই আছেন নারী। শারমিন স্বপ্না, ৭১। ঢাকার বায়ু দূষণ দিন দিন বেড়েই যাচ্ছে। দূষণে ঢাকার অবস্থান এখন ৫ নম্বরে। বায়ুমান সূচক ১৭৬, যা অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘদিন ধরে দূষণ রোধ নিয়ে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও দৃশ্যত কোনো কার্যকর ফল মিলছে না। গাড়ির কালো ধোঁয়া বন্ধেও কোনো পদক্ষেপ নেই সরকারের। নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্মুক্তভাবেই রাস্তার আশেপাশে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। নির্মাণ কাজও চলছে নিয়ম না মেনেই। আর দূষিত এই বায়ুর কারণে সর্দি, কাশি সহ শ্বাসকষ্টের মতো রোগ বাড়ছে। ক্যান্সার, কিডনি রোগের মতো জটিল রোগেও আক্রান্ত হচ্ছে মানুষ। যদিও সিটি কর্পোরেশন রাস্তায় পানি ছিটিয়ে ধুলাবালি নিয়ন্ত্রণের কাজ করছে, কিন্তু এটাকে দীর্ঘমেয়াদী কোনো সমাধান হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। সরকারের আশ্বাসে ৩ মাসের জন্য কর্মবিরতি স্থগিত করেছে বিসিএস চিকিৎসকরা। এর আগে সকালে ২ দফা দাবিতে কর্মবিরতি করেন তারা। তবে রোগীদের ভোগান্তি কমাতে জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে রাখা হয়। গত ২৫ ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে টানা ৩ দিন ২ ঘণ্টা করে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য দূর করার দাবিতে তাদের এই কর্মসূচি। ফেব্রুয়ারিতে রাজধানীতে কমেছে ডাকাতি, ছিনতাই ও চুরি।
তবে বেড়েছে হত্যাকাণ্ড। মামলা দায়ের কমলেও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে জানুয়ারি মাসের তুলনায়। ঢাকা মহানগর পুলিশের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। পুলিশ বলছে, চোর ডাকাত আর ছিনতাইকারীদের এলাকা ভিত্তিক তালিকা করে অভিযান করছে তারা। তালিকাভুক্তদের বেশিরভাগই একাধিক মামলার আসামি। তবে এখনও থানা ঘেরাও করে আসামি ছাড়িয়ে নেওয়ার প্রবণতা থাকায় পুলিশ সদস্যরা কিছুটা আতঙ্কে আছে বলে জানান কর্মকর্তারা। মোহন ইসলামের প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুর এলাকা, যেখানে দিনে দুপুরে ঘটে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। অপরাধীদের তৎপরতায় অতিষ্ঠ এলাকাবাসী। এই মোহাম্মদপুরে গেল ফেব্রুয়ারি মাসে কোনো হত্যার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এমনকি এই এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই কমেছে বলে দাবি পুলিশের। যে মোহাম্মদপুরে এক সময় আমার শোনা কথা যে 10টা, 12টা, 15টা করে কিন্তু মার্ডার হয়েছে মোহাম্মদপুরেই শুধু। তো সেখানে মোহাম্মদপুরে কিন্তু আমাদের এই মাসে কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। ছোটোখাটো 2-1টা ছিনতাইয়ের ঘটনা আছে, সেগুলো আমরা ডিটেক্ট করেছি এবং আগের তুলনায় এই ছিনতাইয়ের পরিমাণ অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটার পরিমাণ অনেক কম। শুধু মোহাম্মদপুরেই নয়, পুলিশের অপরাধ পরিসংখ্যানের হিসাবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে অপরাধ কমেছে ঢাকায়। জানুয়ারিতে ডাকাতির ঘটনা 8টি, যা ফেব্রুয়ারিতে নেমেছে 6-এ। দস্যুতা, ছিনতাই, চুরির ঘটনাও কম ফেব্রুয়ারিতে, তবে বেড়েছে হত্যাকাণ্ড। ডিএমপি বলছে, এলাকা ভিত্তিক অপরাধীদের তালিকা করেছে ডিবি, আর এসব তালিকা ধরে চোর ডাকাতদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। তালিকাভুক্তরা একাধিক মামলার আসামি বলেও জানান কর্মকর্তারা। পাশাপাশি অতিরিক্ত টহল, পুলিশের নজরদারিও আগের চেয়ে বাড়িয়েছে বলে জানায় পুলিশ। আমরা চেকপোস্ট বসাইছি সারা শহরে, ঢাকা শহরে প্রায় 71টা পয়েন্টে চেকপোস্ট হয় রাতে। আচ্ছা, 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। তারপর আমাদের এই যে ফুড পেট্রোল, তারপর মোটর সাইকেলে 2জন করে 4জন, এটাকে আমাদের বলতেছি বাইক পেট্রোল, এইগুলো বৃদ্ধি করা হয়েছে। তবে মব বা দলবদ্ধ উশৃঙ্খলতার তথ্য এখনও নেই ডিএমপির কাছে। কর্মকর্তারা বলছেন, আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের ঘটনায় আতঙ্কিত অনেক পুলিশ সদস্য। মোহন ইসলাম, 71, ঢাকা। দর্শক, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দেখতে গিয়ে নারী ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তরুণ ছেলেমেয়েরা তাদের প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। প্রথম কথা, আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা চেষ্টা করছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেন এই আপনাদের সাংবাদিকদেরও দায় আছে। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে দোষীদের কোনোভাবে জায়েজ করবেন না। আপনার পূর্ণিমা নামে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল, 10 বছর আসামি সাজা কেটে সে কিন্তু কয়েকদিন সেটা আমি জানতে পেরেছি। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এবং সেখানে আমাদের সিস্টেম ওয়ার্ক করছে না। আমাদের সিস্টেম, আপনারা এটাও জানেন যে যুগ যুগ ধরে মেয়েদের এই ক্রাইসিস। আমি তো আজকে থেকে এটা নিয়ে কাজ করছি না, আপনারা তো জানেন। এবং এই 35 বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে। কোন প্রভাবশালীর টেলিফোন আসে, কি বলবো, আমার বলার কিছু নেই, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ, আপনারা অনেক কিছু করেন ভালো, আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল, কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা ক্ষতিও হয়। এবং সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে, প্রমাণ নেই, অ্যালিগেশন এসছে, তাকে নিয়েও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না। কারণ আমাদের দেশে একটা অ্যালিগেশনকে প্রমাণ করতে
প্রমাণিত হতে সময় লাগে। কেন সময় লাগে সেই জটিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদেরকে, কিন্তু অনেক সময় আপনাদের জার্নালিজমের জটিলতায় সেই মানুষটাকে কিন্তু আমরা আর ধরতে পারি না। তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে অ্যালিগেশন যদি আসে, কারের উপরে যদি সন্দেহ আসে, তাকে আমার অ্যারেস্ট করে ধরে নিয়ে যেতে হবে, তাকে আমাকে বন্ধ করতে হবে। আমি এটা আজকেই জানতে পেরেছি কিছুক্ষণ আগে, এবং আমি অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করব। এবং আমি ধর্ষিত মেয়ে আত্মহত্যা করছে, বিচার পায় নাই, বড় মিয়া টাঙ্গাইলের ইস্যুটা এরকম ইস্যু তো হয়ে যাচ্ছে, একের পর এক হয়ে যাচ্ছে, বিচার না এবং না, আমি একেবারে একমত তোমাদের সাথে তো আমার দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। পূর্ণিমার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না কেনটা। আমি নিশ্চয়ই প্রশ্নটা করব আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার আইন মন্ত্রণালয়ের কাছে, এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফাঁক করে, এই যে ফক্কর বলে একটা জিনিস আছে, এই ফক্করটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং এটা কেন হলো, কি করে হলো, নিশ্চয়ই আমরা খবর নেব। ইতিমধ্যে এই কেসটাকে আমরা হাতছাড়া হতে দেব না। এই কেসটা চলতে চলতে আমরা এটাকে ফাস্ট ট্র্যাক অবশ্যই করব। আমরা খুব অল্প সময়ের ভেতরে, যেহেতু এটা খুব স্ট্রেট কাট একটা কেস, আমরা অল্প সময়ের ভেতরেই চাইবো যে এটা ক্লোজড হয়ে যাক। আচ্ছা, এটা গেল একটা। আর আরেকটা জিনিস, আজকে আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস। আমি খুব কষ্টের সাথে বলছি, বছরের পর বছর আন্তর্জাতিক নারী দিবস আসেন, নারী দিবস চলে যায়। আমরা এই দিবসে অনেক কল্পনা করি, ভাবাভাবি করি, কিন্তু আমার দেশের মেয়েদের অবস্থা পরিবর্তন হয় না। আমাদের শিশুদের জন্য আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারি না। কিন্তু এই আন্দোলনটা জুলাই আন্দোলনের মতোই এতই বড় একটা আন্দোলন, কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে এটা ঘটে যাচ্ছে। শ্বশুর করছে বউকে, ভাইয়ের বউ করছে শালিকে, বউয়ের হাজবেন্ড করছে শালিকে। এই সমস্ত জায়গা সমাজের সামনে আসতে দেরি হয় এবং এগুলো বিচারের আলোয় পায় না, এগুলো লুকিয়ে যায়। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, 3টা মন্ত্রণালয় এবং কমিউনিটি সহ আমরা ঢাকা থেকে শুরু করে 130টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে আমার হোম মিনিস্ট্রি থাকবে, সমাজ কল্যাণ মিনিস্ট্রি থাকবে, মক্কা থাকবে, অভিভাবক থাকবে এবং আমাদের জুলাই বাচ্চারা থাকবে। এবং আমরা এই ক্যাম্পটাকে ধরে আমরা সেই এলাকাটাকে একটা নজরদারিত্বের ভেতরে আনবো। সেখানে আপনাদের সাহায্য লাগবে, আমাদের সর্বশক্তি দিয়ে এই কি বলবো আমি, ব্যাধি, অসুস্থতা, এই অসুস্থ সমাজকে আমাদেরকে সুস্থ করতে হবে সর্বশক্তি দিয়ে। এবং এই কমিউনিটি নজরদারিত্বের মধ্যে দিয়েই আমরা মনে করি যে আমাদের হোমও ভালো কাজ করতে পারবে, যেভাবে করছে তারা তথ্য সমৃদ্ধ হবে এবং আমরা কমিউনিটিকেও আশ্রয়ের জায়গা একটা তৈরি করে দিতে পারবো। দর্শক, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে নারী ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। অভিযানের নামে মব জাস্টিস করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করার দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা বাহিনীর। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি জানান, রাজধানী বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে লুট করা অলংকার ও অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, ডাকাত দলের নেতার নাম কাউসার। 2017 সাল থেকে গ্রেপ্তারকৃতরা ডাকাতির সাথে জড়িত রয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশ প্রধান। যে কোনো জায়গায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন এই ল ইনফোর্সিং এজেন্সি। আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে চেষ্টা করতেছি বোঝানোর যে এই ধরনের কাজ আপনারা করবেন না। আইন
আপনারা কেউ হাতে তুলে নেবেন। যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক। নিহতের নাম শরীফুল ইসলাম। শনিবার ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা গ্রামে উত্তরপাড়া নিজ বাড়িতে ঘটনা ঘটে। নিহতের প্রতিবেশীরা জানান, শরীফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রবিনের সাথে গোলযোগ চলছিল তার। ছেলে মাদকাসক্ত ছিল। শনিবার ভোরে শরীফুল সেহরি খাওয়ার সময় ছেলে রবিন বাবার ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শরীফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলেকে আটক করতে অভিযান চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে আজ। দুপুর 12টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে ভর্তিযুদ্ধ। পরীক্ষা শুরুর আগে বেলা 11:15টায় পরীক্ষা হলে প্রবেশ করে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 3টি কেন্দ্রে হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মোট 1221টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন 73,171 জন শিক্ষার্থী, অর্থাৎ আসন প্রতি লড়ছেন 59 জন। মোট শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার জন্য আবেদন করেছেন 21,783 জন। দর্শক, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যারা বাঁচতে দিচ্ছে না, সত্যিকার অর্থে একটা শিশু সন্তান তার সম্পূর্ণ ভবিষ্যৎ করে রয়েছে, মেরে ফেলা বুঝতে হতো দাঁড়াইছেন। বাবা আমারটা গেল দাঁড়ানো যায়। ওনারা আমাদেরকেও দাঁড়াইতে দিবে। 71 প্রতি বছরের মতো এবারও ঈদ উৎসবকে ঘিরে পোশাকের নকশা এসেছে নতুনত্ব। সালোয়ার কামিজেই বৈচিত্র্য এসেছে বেশি। কামিজে এখন নানা রকম কাটিং ডিজাইনের রাজত্ব। এবার ঈদ পড়ছে গরমের সময়, তাই পোশাকের রং, নকশা আর উপাদানে মিলেছে স্বস্তি খোঁজার চেষ্টা। প্রতিটি ফ্যাশন হাউসে আছে নিজস্ব স্বকীয়তা। দেশি ব্র্যান্ড সারা এবার পার্সিয়ান থিমের সাথে মিশেল ঘটিয়েছে আধুনিকতার। আরও জানাচ্ছেন সুমনা সুমি। ঈদ যত এগিয়ে আসছে, ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের ভিড় তত বাড়ছে। সাধার সাধ্যের মেলবন্ধনে প্রিয়জনের জন্য পছন্দের পোশাক খুঁজছেন ক্রেতারা। নারী ও শিশুদের পোশাকে বৈচিত্র্যটা বরাবরের। সারা লাইফস্টাইলের উত্তরা আউটলেটে এখন ক্রেতাদের ব্যস্ত আনাগোনা। আমরা প্রোডাক্টের কোয়ালিটি এবং মান এবং গুণগত মান থেকে শুরু করে যে প্রাইসটা সবসময় রিজনেবল রাখার চেষ্টা করি, যার ফলে কাস্টমার জনপ্রিয়তার শীর্ষে সারা রয়েছে। সারার উইমেন কালেকশনে এবার আনারকলি ধাঁচের থ্রি পিসগুলো জনপ্রিয়তা পেয়েছে। নজর কাড়া থ্রি পিস, ইথনিক কুর্তি, লেডিস শার্ট, টি শার্ট, ফ্যাশন টপস, আনস্টিচ থ্রি পিস সব মিলে বিপুল সমাহার। আমাদের বেবিদের বেশ কিছু সেট আছে যেগুলো হচ্ছে আপনার মা আর হচ্ছে বাচ্চা উভয় নিতে পারবে, সেট করে নিতে পারবে, সিঙ্গেলও পারবে। মসলিন ফ্যাব্রিক্সের মধ্যে নায়রা কাটের মধ্যে কিছু আসছে, দেন হচ্ছে আমাদের রাউন্ডের মধ্যে, গ্রাউন্ড শেপের মধ্যে এরকম অনেক স্টাইলই আসছে যেগুলো একটু আপডেট। ক্রেতাদের সাধার সাধ্যের মধ্যে রুচিশীল পাঞ্জাবির জন্যও জনপ্রিয় ব্র্যান্ড সারা। আমাদের পাঞ্জাবিতে রয়েছে অনেক ধরনের ভেরিয়েন্ট। গত বছরের তুলনায় এবছর অনেক নতুন নিত্য পাঞ্জাবি আমাদের সারা লাইফস্টাইল উত্তরা ব্রাঞ্চে এসেছে। সারা মানে হলো যে নতুন নতুন পোশাকের সমাহার। এরা ফ্যাব্রিক এবং এদের নিজস্ব প্রোডাকশন লাইন আছে, এই জন্য এদের প্রত্যেকটা আইটেমে একটু ডিফারেন্ট কোয়ালিটি এবং ফ্যাব্রিকের দিক থেকে, ফিটিংয়ের দিক থেকে। এই জন্য আমরা
সারাতে আসি। শিশুদের ফ্যাশনে বাহারি ফ্রক, লেহেঙ্গা, থ্রি পিস, কুর্তি, স্কার্ট, টপস, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট নিয়ে সারার কিডস জোন সেজেছে দারুণ সাজে। এটা আমি ঈদের পছন্দ হয়েছিল, ঈদের সময় পর এই জন্য আমি নিয়েছিলাম। ও যেটা পছন্দ করে সেটা কিনে দেওয়ার জন্য মূলত ওরে নিয়ে আসা হয়েছে এবং ওর পছন্দের প্রায়োরিটি দিয়ে ওর পছন্দের ড্রেসটা কিনে দেওয়া হয়েছে। সন্তানের আনন্দ মানে তো ঈদ আমাদের আনন্দ, তাই না? বাচ্চাদের নিয়ে আসছি ঈদের কেনাকাটা করার জন্য। ঈদে একটা থ্রি পিস পছন্দ করছি, ওটা কিনেছি, কিনবো। পছন্দ তো নিজে করলাম, তারপরে ওকে দেখায় করলাম যেন ও ভালো স্যাটিসফাই হয়, পছন্দের জিনিসটা ওর মন মতো হলো। বাবার কাছ থেকে যে কোনো আবদার পূরণ করা যায়। মেয়ের মানে ওয়াইফকে, ছেলেকে নিয়ে এসে ঈদের মধ্যে একটা কেনাকাটার মধ্যে একটা আলাদা আনন্দ। এটা আসলে আমাদের জন্য একটা নিজেকে খুব তৃপ্তি বোধ করি এবং খুব গর্ববোধ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পছন্দের পোশাকে প্রিয়জনের সাথে ঈদ হয়ে উঠুক বর্ণিল। সুমনা সুমি, ৭১, ঢাকা। একই ভেন্যুতে প্র্যাকটিস করা, ম্যাচ খেলা, ম্যাচের মাঝে লম্বা বিরতি পাওয়া, এসবের সঙ্গে এবার যুক্ত হলো নিজেদের মনমতো পিচ বাছাই করা। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই সুবিধা পেয়ে আসা ভারত ফাইনালেও ফায়দা লুফে নিচ্ছে। রবিবার দুবাইয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। এর মধ্যে শুরু হয়ে গেছে পিচ নিয়ে আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ভারত পাকিস্তান ম্যাচে যে পিচে খেলা হয়েছে সেখানেই হবে ফাইনাল। তার মানে নতুন কোনো পিচ নয়, রোহিত বিরাটরা যে পিচে খেলেছে সেখানেই ম্যাচ হবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে মোট 10টি পিচ তৈরি করা হয়েছিল, যেখানে খেলা হয়েছে 4টিতে। সবগুলোতেই খেলছে টিম ইন্ডিয়া। দুবাইকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে ফেলা ভারত নিঃসন্দেহে চাইবে ফাইনালে পিচের ফায়দা লুফে নিতে। এর মধ্যে যেটা গ্রুপ পর্বের ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত দেখা গেছে, দুবাইয়ে স্লো উইকেট থাকায় স্পিনাররা বাড়তি সুবিধা পায়। টিম ইন্ডিয়াও তাদের একাদশে প্রাধান্য দিচ্ছে স্পিনারদের। তেমনটা যে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচেও দেখা যাবে তাতে কোনো সন্দেহ নেই। চ্যাম্পিয়নরা ঝরাবে বারুদ, রণহুঙ্কারে কাঁপবে দেশ। বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ রুদ্ধশ্বাসে দেখবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।